আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিএ অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আশা করি সাথেই থাকবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতো আজকের আলোচনাটি আপনারা শুনে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করছি। তো শুরুতেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেবা বা দান। আপনারা অনেকেই হেবা বা দান সম্পর্কে বিভিন্ন রকম মিশ্র অভিজ্ঞতা আছে। কেউ কেউ আবার কিছু সমাজের প্রচলিত ভুল রীতিকেই হেবা বা দানের সম্পর্কে একটা ভুল কনসেপ্ট ধারণ করেন এবং সেক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে। সেগুলো আজকে পরিষ্কার করার জন্য ধাপে ধাপে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আজকে যে পার্ট 1 হেবা বা দান সম্পর্কে পার্ট 1-এ আমরা কিছু বিষয়, বেসিক বিষয় আলোচনা করব। পরবর্তীতে আরো অনেকগুলো পার্টে আমরা চেষ্টা করব এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। হেবা বা দান বলতে আমরা আসলে কি বুঝি? এটা মানে একেবারে কমন সেন্স যেটাকে বলে আর কি, একদম ভেরি সিম্পল যে ডেফিনেশন। হেবা শব্দের মানে সাধারণ অর্থই হলো যে দান। স্বেচ্ছা প্রণোদিত হয়ে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বরাবরে বিনা পণে বা কোনো কিছুর বিনিময় ছাড়া কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে, তাহলে এটাকে দান বলে। এটা আবার বলা হয়েছে কোথায়? সম্পত্তি হস্তান্তর আইন আছে, এটা 1882 সালে একটা আইন হয়েছিল। সেই আইনের 122 ধারায় কিন্তু এই সম্পর্কে বলা আছে। তো এখন আরেকটা জিনিস প্রশ্ন আসতে পারে যে হেবা আসলে কয় ধরনের হয়? এটা সাধারণ মানুষের প্রশ্ন আসা স্বাভাবিক, এবং যারা দেখছেন এবং আইনের ছাত্র অনেকেই এটা জানা প্রয়োজন। সেটা হচ্ছে যে হেবা কয় ধরনের। হেবা সাধারণত 2 ধরনের হেবা হয়। একটা হচ্ছে হেবা এ তমলিক, কোনো প্রতিদান ছাড়া অপর কাউকে নিজের মাল দান করা, এটাকে হচ্ছে হেবা। আরেকটা হচ্ছে হেবা এ ইসকাত, আমরা যেটাকে বলি কারো নিকট টাকা পাওনা থাকলে তাকে এর থেকে দায়মুক্ত করে দেওয়া, এটাকে বলা হয় হেবা এ ইসকাত। এছাড়াও যে আরো হেবা সংক্রান্ত বিষয় আছে, এগুলাও আমরা কিন্তু আজকের এই আলোচনায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আরো 2টি ভাগে কিন্তু হেবাকে ভাগ করা যেতে পারে। সেগুলো হচ্ছে সাধারণ হেবা, একটি হচ্ছে সাধারণ হেবা, আর একটা হচ্ছে হেবা বিল এওয়াজ। এখন সাধারণ হেবা জিনিসটা কি? যে হেবায় কোনো প্রকার প্রতিদান নেই এবং সম্পত্তির যে দাতা থাকবেন অবিলম্বে তার দানকৃত সম্পত্তি কিন্তু গ্রহীতার কাছে হস্তান্তর করবেন। এখানে মানে ট্রান্সফারটা বা দখল বুঝিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে হেবা বিল এওয়াজ, এটা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে দান করা। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে একটা তসবির বিনিময়ে বা একটা জায়নামাজের বিনিময়ে কাউকে কোনো কিছু দান করা, এটাকে হেবা বিল এওয়াজ বলা হয়। এখন আরেকটা বিষয় আছে, কোন কোন বস্তু আসলে বা কোন কোন জিনিস হেবা করা যায়, এটা প্রশ্ন আসতে পারে না? সঙ্গত কারণেই তো যে কোনো বৈধ সম্পত্তি হেবা করা যায়। যে সম্পত্তি ভাগ করা যায় না এবং ভাগ করা হলে ব্যবহারযোগ্য থাকে না, সেগুলোকে আসলে হেবা করা যায় না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় গোসলখানা, পানির কূপ, পানির ট্যাঙ্ক ইত্যাদি, যেগুলোকে ভাগ করলে এটার আসলে কোনো থাকে না, এগুলোকে আসলে হেবা করা যায় না। আবার আছে ইন্দ্রিয় অগোচরের সম্পত্তি হেবা করা যায় কিনা, যেমন আমরা যেটা দেখি না, যেটা স্পর্শ করতে পারি না, যেটা বায়বীয়, এগুলা হেবা করা যায় কিনা একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো যে হেবা করা, এগুলোও হেবা করা যায়। যেমন বীমা পলিসি, যেমন জমিদারির অধিকার, এক্ষেত্রে দলিলপত্র হস্তান্তর দখল হস্তান্তর বলে গণ্য হবে। যদি এরকম হয় যে একটা বীমা পলিসি করে রাখছেন বা একটা জমিদারির অধিকার আছে আপনার, বা কোনো দেখা গেল যে একটা কপিরাইট, বা যেটা বাস্তবে প্রপার্টিটাকে মানে আপনি দেখছেন না, সেই বা এটার কোনো অস্তিত্ব আমাদের ভিজিবল না, কিন্তু এটা একটা ইনস্ট্রুমেন্ট বা একটা ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারি না, কিন্তু এটা একটা প্রপার্টি আসলে, সেই ক্ষেত্রে সেটা হস্তান্তর করা যায়। এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে
দলিলটা যদি দিয়ে দেন কাউকে বা পেপারস বা এই সংক্রান্ত পেপারস যদি কাউকে হস্তান্তর করা হয় তাহলেই হেবা হয়েছে বলে গণ্য হবে। যেমন ধরুন জমিদারির অধিকার, সেই ক্ষেত্রে জমিদারের অধিকার সংক্রান্ত যে দলিলটা আছে করে দিলেই কিন্তু জমিদারির অধিকার কাউকে দিয়ে দেওয়া হইলো বলে ধরে নেওয়া হয়। বীমা পলিসির অধিকার, এগুলা যদি থাকে তাহলে কাউকে যদি সেটা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে গেল। এখানে দখল হস্তান্তর বলতে এটাকেই বোঝানো হয়েছে, যদিও হেবার ক্ষেত্রে দখল হস্তান্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আরেকটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে কতটুকু সম্পত্তি আসলে হেবা করা যায়। ধরুন আপনার অনেক সম্পত্তি আছে, অডেল সম্পত্তি আছে, আবার অনেকের কম সম্পত্তি আছে, সেক্ষেত্রে কে কতটুকু হেবা করতে পারবে এটা কোনো আইনে নির্ধারিত কোনো আপনার বিধি আছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে, সেই ব্যাপারে যেটা বলতে পারবো সেটা হচ্ছে মুসলিম আইন অনুযায়ী একজন মুসলমান তার সমগ্র সম্পত্তি দান করে দিতে পারে যদি মুসলিম হয় সে, এমনকি তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে বঞ্চিত করলেও দান অবৈধ হবে না। এটা হচ্ছে মুসলিম আইনের কথা বলা হয়েছে। দান যদি করে দেয় সে জীবিত অবস্থায়, তার পুরো প্রপার্টি সে দান করে দিতে পারবে, তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে না দিয়ে যদি অন্য কাউকে দিয়ে দেয় সেটাও সে করতে পারবে, সেক্ষেত্রে অবৈধ হবে না। এই ব্যাপারে একটা জাজমেন্ট আছে, 1955 সালের একটা জাজমেন্ট আছে লাহোর হাইকোর্টের, এবং সেই জাজমেন্টে আসলে এই সিদ্ধান্তটা উঠে আসছে যেটা আমরা দেখতে পাই। এছাড়াও আমাদের দেশেও অনেক জাজমেন্ট আছে, সেই জাজমেন্টগুলোর রেফারেন্স আপনারা আসলে পরবর্তী আলোচনাগুলোতে ধাপে ধাপে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আরেকটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে কে হেবা ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে পারেন। হেবা ডিক্লারেশন বা হেবা ঘোষণা দলিল এটা একটা ভেরি সিম্পল বিষয়। হেবাকারী হেবা ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে পারে, যিনি হেবা করে দিবেন তিনি রেজিস্ট্রি করে দেওয়ার ক্ষমতা রাখেন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে সন্তান যদি গর্ভে থাকে তাকে কি হেবা করা যায়, এটা একটা প্রশ্ন আসতে পারে না। ধরুন সন্তান মাতৃগর্ভে আছে, এমন অবস্থায় তাকে কি হেবা করা যায়? উত্তর হচ্ছে বর্তমানে জীবিত বর্তমান আছে এবং দান গ্রহণ করতে সক্ষম ব্যক্তি যারা তাদের বরাবরই কিন্তু হেবা করা যায়। মানে অজাত সন্তান অর্থাৎ যিনি এখনো ভূমিষ্ঠ হননি, তার কোনো অস্তিত্বই নেই মানুষ হিসাবে, সুতরাং এই ব্যক্তির জন্ম হয়নি, সুতরাং তাকে যদি কেউ দিয়ে থাকে ভুল করে যে না বেশি আদর করে যদি দেয় যে না এই ছেলে যদি আমার জন্ম হয় তাকে আমি দিব, তাহলে সেটা হবে না, আইনে গ্রাহ্য হবে না। কোনো প্রতিষ্ঠানকে কি হেবা করা যায়? একটা প্রশ্ন আসতে পারে না, ব্যক্তিকে দিলেন কিন্তু প্রতিষ্ঠানকে দেওয়া যায় কিনা হেবা করে, সেটাও তো একটা বিষয় আছে। আইনের দৃষ্টিতে ব্যক্তি হিসাবে যদি গণ্য হয় এমন যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে তা বরাবর হেবা করা যেতে পারে। যেমন প্রতিষ্ঠান যদি রেজিস্টার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে যদি আমরা জানি যে একটা প্রতিষ্ঠান মানেই হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠানকে ব্যক্তি হিসাবেও কিন্তু গণনা করা হয় যদি সেটা রেজিস্টার্ড হয়, একটা এন্টিটি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠান বরাবর হেবা করা যেতে পারে। হেবার ক্ষেত্রে আসলে অগ্রাধিকারী কারা, এটা একটা প্রশ্ন আসতে পারে না। যে অনেকে আবার মন খারাপ করেন যে আমাকে দিল না, এমুককে দিল, আমাকে না দিয়ে এমুককে দিয়েছে, পরবর্তীতে কিন্তু হেবা দলিল বাতিল সংক্রান্ত অনেক প্রশ্ন কিন্তু চলে আসে প্রিয় দর্শক। তো এগুলো হচ্ছে হেবার ক্ষেত্রে অগ্রাধিকারী কারা, এগুলো আসলে একাডেমিক আলোচনা। নিজের নিকটতম যদি আত্মীয় থাকে, আত্মীয়দের মাঝে যদি হেবা করা যায় তাহলে সবচেয়ে উত্তম। তবে দূর সম্পর্কের বাহিরেও কিন্তু হেবা করা যায়। সবচেয়ে কাছের মানুষই হেবা পাওয়ার অগ্রাধিকারী, এটা হচ্ছে ইসলামের বিধান। ইসলামে হেবার অগ্রাধিকার যথাক্রমে এমন ভাবে করে দেওয়া হয়েছে, যেমন নিষিদ্ধ ধাপের যে নিকটাত্মীয়গণ তাদেরকে সবার আগে, বিবাহ নিষিদ্ধ নয় এই পর্যায়ের আত্মীয় স্বজন যারা আছে এরপরে, তারপরে যাদের প্রয়োজন অত্যধিক, যেমন আত্মীয় স্বজনদের মাঝে যাদের প্রয়োজন অনেক অত্যধিক, টাকা পয়সা বা তাদের আর্থিক অসচ্ছলতা আছে, তাদেরকে হেবা করার অগ্রাধিকার দিয়েছে মুসলিম আইনে সবার আগে। তারপরে যদি এমন হয় যে আগন্তুক ব্যক্তিগণ, যখন কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা চলে বা হেবা হয়, সেই ক্ষেত্রে যদি সবচেয়ে শেষের দিকে পাবে হচ্ছে আগন্তুক ব্যক্তিগণ, যে কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে সেই জায়গায় তাকেও ইচ্ছা করলে কিছু দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আইনের কথা, আসলে বাস্তবে এটা কেউ করে না। হেবার মূল উপাদানগুলা কি কি আমরা আমাদেরকে জানতে হবে যে মূল উপাদান হেবাতে কি থাকে। হেবাতে আসলে 3টি উপাদান থাকতে হবেই, না হলে হেবা হবে না।
দাতার দান করার যে প্রস্তাব সম্পর্কিত দলিলে থাকতে হবে, গ্রহীতা তাতে আবার একটা সম্মতি হতে হবে যে আমি এটা নিলাম, আর দখল হস্তান্তর অবশ্যই করতে হবে। এটা যদি না করা হয় তাহলে এবার যে মূল বিষয়টা সেটা আমরা ধরে নিব যে এখানে একটু গলদ রয়েছে। তো সুতরাং এখানে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেই আলোচনায় আশা করি আপনারা কিছু বেসিক ধারণা পেয়েছেন হেবা সম্পর্কে। দ্বিতীয় যে পর্ব আছে সেই পর্বে আমরা আলোচনা করব আরো একটু ডিটেইলে। এইভাবে আমরা হেবা সম্পর্কিত বিষয়ে যদি আলোচনা করতে যাই 11 থেকে 12টি পর্ব লাগবে। আশা করি ধাপে ধাপে আপনারা সেগুলো শুনবেন এবং আমরাও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী যে কোনো আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। আর কিছু বেসিক জিনিস আমাদের যেগুলা হিউম্যান বিইং হিসাবে আমাদের যে সমস্ত গুণগুলো থাকা প্রয়োজন সেগুলো আমরা আসলে অর্জন করি আর সৎকর্মের সাথে সবসময় থাকার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।